6টা উপাদান যখন থাকে তাদেরকে আমরা কি বলবো? সুষম খাদ্য। এখন সুষম খাদ্যটা কি জিনিস? সুষম খাদ্য যে খাদ্যে 6টি উপাদানের এবং গুণাগুণ সম্পন্ন থাকবে তাকে কি বলা হয়? সুষম খাদ্য। ঠিক আছে, এখন আমরা একটু দেখি সুষম খাদ্যে কি কি জিনিস থাকে। 6টি খাদ্য উপাদান থাকবে। আর কি থাকবে সুষম খাদ্যে? যে খাদ্য উপযুক্ত ক্যালোরি থাকবে। সুষম খাদ্য খেলে আমাদের শরীরে উপযুক্ত ক্যালোরি বা শক্তি উৎপন্ন হবে। এরপর দেখো, এটি হচ্ছে সহজ পাচ্য এবং চর্বি জাতীয় খাদ্য। এতে আরো কি থাকবে? সুষম খাদ্যে শর্করা জাতীয় খাদ্য থাকবে, প্রোটিনযুক্ত খাবার থাকবে, আর কি থাকবে? ক্যালসিয়াম ও আয়োডিন যুক্ত। তার মানে তোমরা লক্ষ্য করো, সুষম খাদ্যের মধ্যে খাদ্যে 6টি উপাদানই থাকবে। ঠিক আছে, 6টি উপাদান থাকবে। আরো দেখো, তাহলে আমরা সুষম খাদ্য কিভাবে বলতে পারি একটু তোমরা সবাই লক্ষ্য করো। যে খাদ্যে 6টি উপাদানই গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণ, উপযুক্ত মানে একটা নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে থাকে, এবং যে খাদ্য গ্রহণ করলে দেহের স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালোরি পাওয়া যায় তাকে সুষম খাদ্য বা কি বলা হয়? ব্যালেন্স ডায়েট বলা হয়। এখন আমরা দেখি, এটা একজন পূর্ণবয়স্ক মানুষ। হ্যাঁ, একজন পূর্ণবয়স্ক কর্মশীল পুরুষ। হ্যাঁ, পুরুষ সে প্রতিদিন প্রায় কত? 2500 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন। আমাদের এই যে শক্তি বলেছি, কতটুকু কি পরিমাণ শক্তি লাগবে একজন পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে? কতটুকু? 2500 কিলো ক্যালোরি। একজন পূর্ণবয়স্ক সুস্থ নারীর জন্য কত? প্রতিদিন প্রায় কত কিলো ক্যালোরি লাগবে? প্রায় হচ্ছে 2000 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন। এরপর দেখো, এই শক্তি বা ক্যালোরি আমরা কোথা থেকে পেয়ে থাকি? আমরা এগুলো সবগুলো কোথা থেকে পাবো? খাদ্য থেকে পাবো। এখন আরেকটু দেখো তোমরা এখানে, সেজন্য আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় কি করা হয়? 6টি উপাদানই সঠিক পরিমাণে থাকতে হবে, প্রত্যেকটা উপাদান সঠিক পরিমাণে থাকতে হবে। কেমন? এরপর দেখো, বয়স ও লিঙ্গ ভেদে এক একজনের বয়স এক এক রকম, তাদের খাওয়ার পরিমাণও একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে। শিশু হলে এক ধরনের, পুরুষ হলে এক ধরনের, নারী হলে এক ধরনের। তাহলে লিঙ্গ ভেদে পুরুষের সুষম খাদ্য প্রয়োজন নির্দিষ্ট। এরপর দেখো, শিশু ও বৃদ্ধের খাবার সাধারণত একটু তরল বা নরম জাতীয় হয়ে থাকে, চর্বি বিবর্জিত থাকে। আর কিছু দেখো তোমরা। আচ্ছা, আর বাড়ন্ত শিশুদের জন্য কি হয়? সুষম খাদ্যটা কি হয়? প্রোটিন জাতীয় খাদ্য বা হাড় ও দাঁতের বৃদ্ধির জন্য ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ থাকতে হবে। হাড় ও দাঁতের ক্ষয় রোধ করতে, মানে হাড় ও দাঁতকে সুস্থ ও সুন্দরভাবে মজবুত করতে কি লাগে আমাদের? ক্যালসিয়াম আর ফসফরাস। কেমন? আচ্ছা, গর্ভবতী নারীদের তালিকা রক্ত উৎপাদনের জন্য এবং ভ্রূণস্থ শিশুর বৃদ্ধির জন্য বাড়তি প্রোটিন, ক্যালসিয়াম ও আয়োডিন থাকা খুবই প্রয়োজন। তাহলে গর্ভবতী নারীদের জন্য হচ্ছে কি ধরনের খাবার? ওদের খাবারের মধ্যে কি কি থাকতে হবে? অবশ্যই প্রোটিন থাকবে, ক্যালসিয়াম থাকবে, আয়োডিন থাকতে হবে। আর শিশুদের খাবারে আমরা কি বলেছি? ক্যালসিয়াম, ফসফরাস সমৃদ্ধ খাবার থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন সুষম খাদ্যটা কি? এখন আমরা ওই বিভিন্ন যে 6টি উপাদান দিয়ে তৈরি করা হয় যে কোনো নির্দিষ্ট সুষম খাদ্য প্রকৃতিতে পাওয়া যায় না। সুষম খাদ্য তৈরি করে নিতে হয়। সুষম খাদ্য একদম রেডিমেড কিছু পাওয়া যাবে না, প্রত্যেকটা খাদ্য উপাদান থেকে নিয়ে একটা তৈরি করে নিতে হয়। কেমন? খিচুড়িকে বলা হয় আর কি সুষম খাদ্য। দেখো, সুষম খাদ্য আমরা কিভাবে প্রস্তুত করব? হ্যাঁ, একটু দেখি আমরা। শর্করা জাতীয় জিনিস কি কি আমরা জানি, সবাই জানি কি কি? ভাত, রুটি, চিনি বা গুড়। কেমন? তারপর এখানে শর্করাগুলো কি কি? সুষম খাদ্য। প্রোটিন হচ্ছে কোনগুলো? মাছ, মাংস, ডিম থাকে, স্নেহ পদার্থ কি? মাখন, তেল, ঘি। আর ভিটামিন হচ্ছে কি কি? ভিটামিন থাকে, দুধ থাকে, ডিম, ফলমূল, মাছ, মাংস। আবার খনিজ লবণ থাকে, দুধ, তারপর ডিম, শাকসবজি, এগুলো থাকে। এখন আমরা একটা ছবি দেখি এখানে, যে আমরা তো অনেকগুলো খাদ্য দেখেছি। এখন সুষম খাদ্যটা আমরা কিভাবে আমরা তৈরি করব, এই ছবিতে তোমরা একটু লক্ষ্য করো। এখানে একটা ত্রিকোণাকার একটা ছবি দেখতে পাচ্ছ। এখানে কিছু প্রথম একটা
পিরামিড আকৃতির নিচের সবচেয়ে নিচে এবং বেশি পরিমাণ এক ধরনের খাদ্য রাখা হয়েছে। এরপরে ধাপে আরেক ধরনের খাবার রাখা হয়েছে, আর তারপরে ধাপে আরেক ধরনের খাদ্য উপাদান সমৃদ্ধ খাবারগুলো রাখা হয়েছে এবং একদম সর্বোচ্চতে একটা আরেক ধরনের উপাদান রাখা হয়েছে। এভাবে একটা ত্রিকোণাকার করে একটা কি হচ্ছে পিরামিডের মতো তৈরি করা হচ্ছে। এই খাবারগুলো আমরা দেখতে পাচ্ছি না, এই খাবারগুলোকে ধাপে ধাপে কি করা হয়েছে, রাখা হয়েছে। তো একটু খেয়াল করো তোমরা, আমরা একটু ভালো করে একটু দেখে নিই যে মনে করো এখানে হচ্ছে শর্করা জাতীয় খাবার। আমরা সুষম খাদ্য তৈরি কিভাবে করব? হ্যাঁ, শর্করা জাতীয় গুলো সব কি শস্য দানা বলেছে কেন, যেমন চাল ধরো, ডাল, তারপরে আটা, সবগুলো শস্য দানা, তাই তো? শস্য দানাগুলো এগুলো আমরা কি করি, পরিমাণে বেশি খাই, তাই না? বেশি খাই। আর এরপরে তার থেকে একটু পরিমাণে কম হবে কি, ফলমূল, শাকসবজি। তাহলে আমরা সবচেয়ে বেশি কি হচ্ছে, দেখো আমরা খেয়াল করো, দেখো আমরা যদি ভাত খেয়ে থাকি, ভাত সবচেয়ে পরিমাণে বেশিটা খেয়ে থাকি, তাহলে সেটা কি খেয়ে থাকি, শর্করা জাতীয় খাবার। এরপর ফলমূল আর শাকসবজি, এরপর আমরা সবজিটা নিয়ে থাকি। তারপর মাছ, মাংস, ডাল এবং দুগ্ধজাত খাবার, এগুলো হচ্ছে কি একটু পরিমিত পরিমাণে আমরা খেয়ে থাকি। এরপর হচ্ছে সবশেষে উপরে থাকে যেটা আমরা একটু কম খেতে হবে, সবাইকে একটু পরিমাণ মতো কম খায়, সেটা হচ্ছে চর্বি, তেল, লবণ ও মিষ্টি জাতীয় খাবার এগুলো। তাহলে এই খাবারগুলোকে একটা নির্দিষ্ট একটা ত্রিকোণাকার একটা পিরামিডের আকৃতি করে একটা গঠন তৈরি করা হয়েছে। এইটাকে কি বলা হচ্ছে, সুষম খাদ্য পিরামিড। চিত্রটা লক্ষ্য করো, আমরা দেখো নিচে হচ্ছে শর্করা জাতীয় খাবার, তাই তো? আর শাকসবজি, ফলমূলে হচ্ছে মিষ্টি কুমড়া থাকতে পারে, পুঁই শাক, আমরা যত ধরনের তরকারি খেয়ে থাকি। আর আমিষ জাতীয় খাবার মাছ, মাংস, দুধ, ডিম। হ্যাঁ, তারপর হচ্ছে মাখন, ঘি, তেল, এগুলো হচ্ছে স্নেহ ও চর্বি জাতীয়। তাহলে আমাদের খাদ্যের উপাদানের দেখো কিভাবে ধাপ ধাপ করে কোনটার পরিমাণ কতটুকু লাগে, মানে সুষম খাদ্য তো তৈরি করে নিতে হয়, কি পরিমাণ আমরা দিব সেটা একটু দেখি। হ্যাঁ, তাই সুষম খাদ্য কাকে বলে, দেখো আমরা শর্করাকে কি রেখেছি, সবার নিচে রেখেছি। খেয়াল করো, শর্করাকে নিচে রেখে পরিমাণ বিবেচনা করে, পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ, শর্করার পরিমাণটা কি বেশি পরিমাণ, তাই তো? বেশি পরিমাণ। এবং পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল, আমিষ ও স্নেহ পদার্থ ও চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে সুষম খাদ্য পিরামিড বলা হয়। এটাকে একটা কাল্পনিক পিরামিড তৈরি করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি সুষম খাদ্য পিরামিড। এখন আমরা একটু দেখি যে স্বাস্থ্য রক্ষা প্রাকৃতিক খাদ্য বলতে কি বোঝায়। প্রাকৃতিক খাদ্যগুলো আমরা যেগুলো প্রকৃতি থেকে পাই তাকে কি বলা হচ্ছে, প্রাকৃতিক খাদ্য। কয়েকটা প্রাকৃতিক খাদ্যের নাম, যেমন ধরো মাছ, মাংস, তারপরে ডিম, ডাল, ভোজ্য তেল, ফল, সবজি, এগুলো হচ্ছে কি সুষম। এই খাদ্য প্রাপ্যতা অনুযায়ী ভিন্নতার কারণ কি, যে খাদ্যগুলো পাচ্ছি আমরা, এটা ভিন্নতার কারণ হচ্ছে হয় কি প্রাকৃতিক কারণ থাকতে পারে, ভৌগোলিক কারণ থাকতে পারে। আবার কি দেখো তোমরা, ঋতু ভিন্নতার কারণেও কি, শীতের প্রকোপে শীতকালে এক ধরনের খাবার, আবার কি গ্রীষ্মকালে আরেক ধরনের খাবার হয়, বা শীত প্রধান দেশে এক ধরনের খাবার থাকে, বা শীতকালীন ফসল এক ধরনের, আর কি গ্রীষ্মকালীন ফসল আরেক ধরনের হয়ে থাকে। এখন এই যে খাবারগুলোকে পুষ্টি বিশারদগণ খাবারকে কয়টি শ্রেণীতে ভাগ করেছে, 4টি শ্রেণীতে। কি কি আমরা একটু দেখে নিই। ওনারা মাছ, মাংস, ডিম ও ডালকে কি হচ্ছে 1 নাম্বার রেখেছে। মাছ, মাংস, ডিম, ডাল, এগুলো হচ্ছে চারটি শ্রেণীতে হচ্ছে। প্রথম শ্রেণী হচ্ছে মাছ, মাংস, তারপর হচ্ছে ডিম ও ডাল। দ্বিতীয়টি হচ্ছে পনির ও দই। এরপর হচ্ছে ওনারা লিখেছেন যে পুষ্টি বিষয় 3 নম্বরে রেখেছেন সকল ভোজ্য ফল খাওয়ার উপযোগী সবজি, আর 4 নম্বরে দিয়েছেন কি শস্য ও শস্য দানা থেকে তৈরি বিভিন্ন খাবার। এখন আমরা দেখি, তোমরা খেয়াল করছো? হ্যাঁ, স্বাস্থ্য রক্ষা প্রাকৃতিক খাদ্যের ভূমিকা। আমাদের প্রাকৃতিক খাদ্য খেতে হবে, প্রাকৃতিক খাবারগুলো আমাদের শরীর গঠনের জন্য উপযুক্ত। যেমন সকালের নাস্তা আমাদের কেমন খাবার হবে, হ্যাঁ আমরা একটু দেখে নিই। সকালের খাবারে আমাদের কি থাকবে, রুটি থাকবে, মাখন বা একটি ডিম, একটি কলা খেতে পারলে শরীরের যাবতীয় পুষ্টি উপাদান কি হবে, সংগ্রহ করতে পারবে। আর আমরা সাধারণত কি করে দুপুরের খাবারটা একটু ভারী খাবার খেয়ে থাকি আমাদের দেশে, তাই তো? দুপুরের খাবারে সুষম খাবার থাকা তো আবশ্যক। গরম দেশে মাছ প্রোটিনের উৎস, হ্যাঁ গরম দেশে কি হয়, মাছ প্রোটিনের উৎস। তবে শীতকালে মাছের সাথে মাংস
খেতে হবে, এতে দেহের প্রোটিনের চাহিদা সম্পন্ন হবে। তাহলে প্রোটিন চাহিদা পূরণ করার জন্য গরমকালে কি করা হয়, মাছ প্রোটিনের উৎস থাকে, আর কি মাংস হচ্ছে শীতকালে মাংসটা একটু খেতে হবে বেশি প্রোটিন চাহিদা পূরণের জন্য। এরপর তোমরা একটু খেয়াল করো, আমাদের দেশে স্কুল শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কথা বলা হয়েছে, এখানে শিক্ষার্থীরা কি হয় এবং চাকরিজীবীরা দুপুরে খাবারটা ঠিক মতো খাওয়া হয় না, সেজন্য দুপুরে খাবার সময় মতো হয় না, এই জন্য বিকালে খাবারের সকল ধরনের খাদ্য উপাদান সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত। সেজন্য ওদের জন্য কি বলছে, বিকালে এসে এমন খাবার খেতে হবে যাতে যে সুষম খাদ্য তারা যেন খেতে পারে। এখন রাতের বেলা আমাদের খাবারটা কেমন হবে, হ্যাঁ দেখো, রাতের বেলায় সহজ পাচ্য খাবার খাওয়া উচিত। কেমন, রাতে আমিষ জাতীয় খাবার কম খাওয়া উচিত। শিক্ষার্থীদের রাতের বেলা সম্ভব হলে দুধ বা অন্য শক্তি উৎপাদক তরল খাবার গ্রহণ করা উচিত। তাহলে আমরা কি সকালে এক ধরনের খাবার খাবো, দুপুরে এক ধরনের, বিকেলে এক ধরনের। যারা দুপুরে ভালোভাবে খেতে পারে না তারা আমরা বিকালে একটু ভারী খাবারটা খেয়ে নিব। কেমন, সুষম খাবার, এবং তা প্রকৃতি থেকে প্রাপ্ত খাবারগুলো আমরা নিজেরা তৈরি করে নিয়ে খেতে হবে। আর রাতে আমরা সহজপাচ্য খাবারগুলো খাবো। আচ্ছা, এখন তোমরা এখানে আরেকটা জিনিস দেখো, এখানে কিছু ছবি দেখাচ্ছি, সেটা কি তোমরা দেখো, এখানে হচ্ছে কি, এখানে অনেক কি আছে, ফাস্ট ফুড আছে, এটা কি হটডগ, তারপর কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে অনেক মজা, চিকেন ফ্রাইটা বার্গারের কত ভারী, একদম সব মজাদার খাবার, তাই না? এগুলো খুব মজা, কিন্তু আসলে এগুলো শরীরের জন্য ক্ষতি। দেখো খেয়ে খেয়ে এই লোকটা কি অবস্থা হয়েছে, কি মোটু হয়ে গেছে। তারপরে দেখো খাচ্ছে তো খাচ্ছে, ফুলছে তো ফুলছে, কিন্তু ওর শরীরে অনেক ক্ষতি হচ্ছে। দেখো এগুলো হচ্ছে কি ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড বলে। জাঙ্ক ফুড মানে এগুলো হচ্ছে যে শরীরের জন্য খুব ক্ষতিকর খাবার, এগুলো আমরা কি খাবো না। দেখো আমরা খুব মজা করি, খাবার শেষে কি হয়, কোক খাই। এখানে অনেকগুলো কি হচ্ছে ফাস্ট ফুডে, দেখো আইসক্রিমটা কি মিষ্টি, এখানে মিষ্টি থাকে অনেক পরিমাণ, এখানে আবার চর্বি জাতীয় জিনিস থাকে, এগুলো কিন্তু দুগ্ধজাত জিনিস, কিন্তু পরিমাণে খুব বেশি, এগুলো খাওয়া যাবে না। এগুলো সবগুলো কি জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড। দেখো ফাস্ট ফুড, এখানে কিছু প্রাকৃতিক খাবার আছে, এই খাবারগুলো যদি পরিমাণ মতো খাওয়া হয়, এই প্রাকৃতিক খাবারগুলো আমরা বলছি সুষম খাদ্য খাবো, এই প্রাকৃতিক খাবারগুলো আবার পরিমাণ মতো খেতে হবে। প্রাকৃতিক খাবারও যদি আমি খুব আমার বয়সের তুলনায় বা আমার লিঙ্গ বা আমার উচ্চতা অনুযায়ী আমি যদি বেশি খেয়ে ফেলি, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য ক্ষতিকর। সেজন্য খুব বেশি কম খেলে কি হয়, স্বাস্থ্যের হানি ঘটে। দেখো, আর দেখো ও কি খাবারগুলো খুব কম খেয়েছে, আর এ খুব বেশি খেয়েছে, ঠিক আছে, খেয়ে মোটা হয়ে গেছে, স্থূলাকার হয়ে যায়, কেমন মোটা হয়ে যায়। এখন আমরা একটু দেখি কি কি নিয়ম মেনে সুষম খাদ্য তালিকা তৈরি করা উচিত। এখন আমরা কি কি নিয়ম মানবো আমরা একটু দেখে নিই, কেমন। তাহলে এখানে একটু দেখো, বয়স, কাজকর্ম, নারী পুরুষ ভেদে খাদ্য চাহিদা, রুচি বিভিন্ন এবং মেনু পরিকল্পনার সময় ও দিকগুলো লক্ষ্য করে প্রস্তুত করতে হবে। 2 নম্বর হচ্ছে মেনুতে সহজপাচ্য, আবহাওয়া ও মৌসুমি খাদ্যদ্রব্য অন্তর্ভুক্ত করা উচিত। আমাদের খাদ্যের মেনুতে একটা শীতকালে শীত মৌসুমের খাবারগুলোই থাকবে, কেমন। তারপর হচ্ছে মেনুতে দেহের গঠনের উপযোগী খাদ্য থাকতে হবে। দেহের গঠন উপযোগী মানে কি, একটা মনে করো একটা 18 বছরের একজনের জন্য বা মেয়ে অথবা 20 বছর একটা ছেলে, যেমন দরকার, যার যে পরিমাণ দরকার সেটাই থাকতে হবে। মেনুতে শক্তি ও তাপ উৎপাদনকারী খাদ্য আছে কিনা তা খেয়াল করতে হবে। আমাদের খাদ্য তালিকায় সবচেয়ে বেশি খেয়াল করতে হবে শক্তি ও তাপ উৎপাদনকারী খাবারগুলো আছে কিনা, কেমন। প্রয়োজন অনুযায়ী পুষ্টিমান ও ক্যালোরি আছে কিনা তা চিন্তা করতে হবে। প্রয়োজন মানে এই যে আমাদের যে নির্দিষ্ট পরিমাণ এবং প্রয়োজন কিনা সে পরিমাণ থাকতে হবে। সুষম খাদ্য হয়েছে কিনা তা খেয়াল করতে হবে অবশ্যই। মেনু পরিকল্পনার সময় খাদ্যাভ্যাস সম্পর্কে চিন্তা করতে হবে। পরিবারের আর্থিক সঙ্গতির দিক চিন্তা করতে হবে। আচ্ছা, এখন আমরা বলছি পরিমাণ মতো খাবে। এখন পরিবারের আর্থিক অবস্থা যদি একটু কম ভালো হয়, তাহলে আমরা সে ধরনের খাবারগুলো খাবো। সে ধরনের খাবার অবশ্যই আছে, সেটা আমরা
বিবেচনা করে খাবো। খাদ্য কিভাবে বৈচিত্র্য আনা যায় তা এবং খাদ্য যেন অপচয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমাদের কি হচ্ছে, শুধু আমরা ইচ্ছা মতো খাবার রান্না করলেই হবে না, আমাদেরকে খেতে হবে, যেন অপচয় না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখি তোমরা এতক্ষণ তো অনেকক্ষণ দেখলা, একটা যে টপিকটা পড়েছো সেটার উপর আমি কিছু কুইজ দিচ্ছি প্রতিবারের মতো, তোমরা নিশ্চয়ই পারবে। তোমরা দেখি এগুলো দেখে আনসার করতে পারো কিনা। 1 নাম্বার হচ্ছে, একজন পূর্ণবয়স্ক পুরুষের জন্য দৈনিক কি পরিমাণ শক্তির প্রয়োজন? পারবে? দ্রুত উত্তর দাও, কুইজের উত্তর। হ্যাঁ, এখনো অনেকে জয়েন করছো, দেখি। দুই নম্বর প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক নারীর জন্য দৈনিক কি পরিমাণ শক্তির প্রয়োজন? 3 নম্বর হচ্ছে, বাড়ন্ত শিশুদের ক্ষেত্রে তাদের খাদ্য তালিকায় কোন ধরনের খাবার থাকতে হবে? হ্যাঁ, আমি দেখছি মুস্কান জাহান মিম তুমি লিখেছ, তোমার উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, দেখি সবাই আমি আশা করছি সবাই পারবে। হ্যাঁ, মনি দাস তোমার উত্তরও সঠিক হয়েছে। এরপর 4 নাম্বার প্রশ্ন, তোমরা প্রত্যেকটার উত্তর দাও। 4 নাম্বার হচ্ছে, আমাদের খাদ্য তালিকায় কোন ধরনের খাবার সবচেয়ে বেশি থাকে? কেমন, কোন ধরনের খাবার সবচেয়ে বেশি থাকে? 5 নাম্বার, হ্যাঁ হ্যাঁ 2000, মুস্কান জাহান মিম তোমার 2 নম্বর উত্তরটা সঠিক হয়েছে, 2000 কিলো ক্যালোরি। ভেরি গুড। এরপর হচ্ছে রিফাত আরা, তোমার উত্তরও সঠিক হয়েছে। শান্তা তোমার উত্তর সঠিক হয়েছে 2 নাম্বার। 3 নাম্বার আনসার করো। 4, 5 নাম্বার পর্যন্ত বলেছি, 5টা দ্রুত আনসার করো, আমি অপেক্ষা করছি তোমাদের জন্য। রাফাত আরা, হ্যাঁ তোমার উত্তর সঠিক হয়েছে। রিদি, হ্যাঁ 2500 ক্যালোরি করে, ভেরি গুড। মুস্কান জাহান মিম 3 নাম্বার, প্রোটিন জাতীয় খাবার। গুড। এরপরটা লিখো। 5টা উত্তর আশা করি তোমরা লিখে ফেলেছো। এরপরের প্রশ্নটা দেখো, রাতের খাবার কেমন হওয়া উচিত? তোমরা দ্রুত লিখো, রাতের খাবার কেমন হওয়া উচিত। 7 নাম্বার লিখো, রাতে কোন ধরনের খাবার কম খাওয়া উচিত। 8 নাম্বার, যে খাবার স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে মুখরোচক স্বাদে তৈরি করা হয় তাকে কি বলে? হ্যাঁ, তোমরা একটু দ্রুত লিখো, আরো দ্রুত। 9 নাম্বার, ফাস্ট ফুডকে সুস্বাদু করার জন্য অতিরিক্ত পরিমাণ কোনটি ব্যবহার করা হয়? আর 10 নাম্বার হচ্ছে, ফাস্ট ফুডে অতিরিক্ত পরিমাণে কোনটি থাকে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সবাই আনসার করছো, একটু দ্রুত করো। হ্যাঁ ঠিক আছে, শর্করা জাতীয় খাবার। নাম্বার দিয়ে লিখো, নাম্বার দিয়ে উত্তরগুলো লিখো। আমি অপেক্ষা করছি। 4টি শ্রেণীতে সহজপাচ্য, জাঙ্ক ফুড, গুড, একসাথে উত্তর দিয়ে ফেলেছে সাদ্দাম, আশরাফুল আলম। হ্যাঁ, তোমার প্রত্যেকটা উত্তর হয়েছে। 6 নাম্বার সহজপাচ্য খাবার, তারপর জাঙ্ক ফুড, তারপর তুমি 10 নাম্বার লিখেছো চর্বি জাতীয় খাবার। ঠিক আছে,
আমরা পরে পরে প্রশ্ন চলে যাই, কেমন? পরে আরেকটা কুইজ আছে, সেটি হচ্ছে কোনটি সুষম খাদ্যের মধ্যে পড়ে না? তোমরা একটু দেখো, মাছ, ফাস্টফুড, মাংস, দুধ, কোনটা কোনটা সুষম খাদ্যের মধ্যে পড়ে না? হ্যাঁ, জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড। গুড। এরপরেটা তোমরা লিখো, দেহ স্থূলকায় হয়ে পড়ার কারণ কি? দেহ স্থূলকায় হয়ে পড়া আমিষ জাতীয় খাবার, ভিটামিন জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার, ফাস্টফুড জাতীয় খাবার, কোনটা? কি হবে? সবাই পারছো? ফাস্টফুড জাতীয় খাবার, ঠিক। এখন আমরা আরেকটা দেখি, লাস্ট যে কুইজটা, সেটি হচ্ছে শক্তি ও তাপ সরবরাহকারী খাদ্য কোনটি? শক্তি ও তাপ সরবরাহকারী খাদ্য কোনটি? কোনটি? চাল, মাংস, ডিম, দুধ? দেখি এটা হয় কি না। না, হয়নি। দুধ, ডাল, মাছ? হয় নাই। ঘ নাম্বার মাছ, মাংস না, মাংস, ডিম, আলু না। আচ্ছা দেখি গ নাম্বারটা কি। হ্যাঁ, চাল, গুড় আর গম। কেমন? হ্যাঁ, গ। আচ্ছা তোমরা গ ঘ লিখছো, ঠিক আছে, তাও হবে। ওকে, এরপরে আমরা চলে যাই পরের টপিক, কেমন? তোমরা একটু খেয়াল করো, এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ। কিসের ছবি? এটি হচ্ছে আম। তারপর লিচু, আর কি? এই ফলগুলো কি আমরা কি সারা বছর পাই? না, পাই না, পাই না। এগুলো আমরা কি করতে হয়? বোতলজাত করে কি করা হয়? সরবরাহ করা হয়। এই ধরনের খাবার গুলোকে কি হয়, রাখলে আমরা সারা বছর কি পেতে পারি? বোতলজাত করে রাখলে আমরা এগুলো সারা বছর পেতে পারি, কেমন? তাহলে একে কি বলে? একে কি বলা হয়? খাদ্য সংরক্ষণ। খাদ্যগুলোকে সংরক্ষণ করে রাখা হয় কিভাবে? বোতলজাত করে। তো কিভাবে রাখা হয় যে এভাবে খাদ্যগুলো যেন পচে না যায় এবং তার গুণাগুণ, খাদ্যমান ঠিক থাকে, সেদিকে কি লক্ষ্য রেখে খাদ্যকে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, এই সংরক্ষণ বিভিন্ন পদ্ধতিতে আমরা করে থাকি। এভাবে কি আমরা অনেক ফলের জুস খাই, জেলি খাই, তারপরে রুটি খাই, আচার খাই, টমেটো সস, এগুলো কি হয়? এগুলোতে বিভিন্ন ধরনের কি দেওয়া হয়, কি হয়, বিভিন্ন ধরনের সংরক্ষণকারী পদার্থ দেওয়া হয়, সেজন্য সেটি ভালো থাকে। দেখো, কমলা, আচার, টমেটো, তারপর পনির, এগুলো আমরা যদি খুলে ফেলি তাহলে কি ভালো থাকে বেশিক্ষণ? না, ভালো থাকে না। সেগুলোকে কি করতে হয়? পচে যায়। সেগুলো পচা থেকে আমরা কিভাবে রক্ষা করতে পারি সেটা দেখি। খাদ্য সামগ্রীগুলো কি সময়ের সাথে একটা নির্দিষ্ট সময় পরে কি হয়? নষ্ট হয়ে যায়। তার খাদ্যের সেগুলো কি খাবারে অনুপযোগী হয়ে পড়ে। সারা বছর পেতে পারি আমরা কোন পদ্ধতিতে? বিভিন্ন পদ্ধতিতে আমরা খাদ্য সংরক্ষণ পদ্ধতিতে আমরা কি করতে পারি? এগুলোকে সংরক্ষণ করতে পারি। এখন আমরা দেখি এখানে এই সংরক্ষণগুলো আমরা কিভাবে করতে পারি। দেখো, কিছু জিনিস আছে, এটা হচ্ছে রাইপেন, ইথিলিন, তারপর ক্যালসিয়াম কার্বাইড, এই কলাকে পাকাতে, আমকে পাকাতে, তারপর হচ্ছে এখানে আপেল দেখতে পাচ্ছ, টমেটো, এগুলোতে বিভিন্ন ধরনের অনেক আমরা কিন্তু সিজন ছাড়াও সেগুলো সারা বছর পেয়ে থাকি। কিভাবে পেয়ে থাকি সেগুলো আমরা কি এখানে কি দেওয়া হয়? রাইপেন, তারপরে ইথিলিন, ক্যালসিয়াম কার্বাইড, এগুলো ব্যবহার করা হয়। এখন আমরা দেখি দ্রুত আম পাকার জন্য কি ব্যবহার করা হয়? দ্রুত আম পাকার জন্য এই রাইপেন আর কি ব্যবহার করা হয়? এই ইথিলিন ব্যবহার করা হয়। খাদ্য সংরক্ষণের জন্য আমরা কি কি পদার্থ ব্যবহার করি একটু দেখো দ্রুত। আর হচ্ছে দেখো,
ফরমালিন, হ্যাঁ ফরমালিন আমরা ব্যবহার করে। ফরমালিনটা কিন্তু খুবই ক্ষতিকর। ফরমালিন যদি দেহের মধ্যে মানে কোনো খাদ্যদ্রব্যে দেওয়া হয় তাহলে অসাধু ব্যবসায়ীরা দিয়ে থাকে, এটি আমাদের শরীরে অনেক ক্ষতি করে থাকে। এটা কি করে, বদহজমের সৃষ্টি করে। তারপর হচ্ছে কি এগুলো আমাদের শরীরে বিভিন্ন অঙ্গকে নষ্ট করে দেয়, তারপর খারাপ লাগে। তারপর এটা কি হয়, শেষ ক্যান্সারও হতে পারে। তারপর হচ্ছে কি এরপর মনে করো বিভিন্ন অঙ্গতন্ত্রকে নষ্ট করে দেয়, মৃত্যুর কারণ হতে পারে ফরমালিনযুক্ত খাবার খেলে। আচ্ছা, কালটার, কালটারটা কি একটু আমরা দেখে নিই। কালটারটা হচ্ছে আমকে আমরা কি হচ্ছে যেন দীর্ঘদিন আম যেন দ্রুত না পাকে এবং গাছে দীর্ঘদিন থাকে, সেজন্য কি হয়, এই জন্য কালটার নামের হরমোন জাতীয় রাসায়নিক পদার্থ স্প্রে করা হয়। আমকে দীর্ঘদিন পাকবে এবং গাছেও থাকবে বিভিন্ন দিন, দীর্ঘদিন, সেজন্য যে স্প্রেটা করা হয় সেটা হচ্ছে, যে হরমোনটা দেওয়া হয় সেটির নাম হচ্ছে কালটার। কেমন, এটি সাধারণত এটা দেওয়ার পরে 7-8 দিন অপেক্ষা করতে হয়, অপেক্ষা করে তারপর সেটি বাজারজাত করতে হয়। কিন্তু আমাদের দেশে সাধারণত কি করে, 2-3 দিন পরে সেটা বাজারজাত করে ফেলে, যেটা খুবই ক্ষতিকর। আচ্ছা, এখন এতক্ষণ পর্যন্ত আমরা ফাস্টফুড এবং এই যে বিভিন্ন ধরনের পচন খাদ্যের উপর পড়েছি, সেটার উপর কুইজ। সেটি হচ্ছে কোন খাদ্যটি সংরক্ষণ করা, কোনটি খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য নিষিদ্ধ? ফ্রিজিং, ফরমালিন, রেফ্রিজারেশন, আর একটা হচ্ছে চিনি ও লবণের দ্রবণ। কোনটি খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য নিষিদ্ধ? আমি একটু আগে বলেছি তোমাদেরকে কোনটি নিষিদ্ধ। হ্যাঁ, দেখি তোমরা কুইজের আনসার দাও। এটা হচ্ছে দ্বিতীয় কুইজ। হ্যাঁ, কোনটি হবে, দ্রুত লিখো। কোনটি খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য নিষিদ্ধ? হ্যাঁ হ্যাঁ, ফরমালিন। হ্যাঁ, লিখে ফেলেছো অলরেডি, গুড। আরেকজন হচ্ছে রাইপিন এবং ইথিলিন ব্যবহার করে কতদিনের মধ্যে বাজারজাত করা হয়? মানে বাজারজাত করা হয় কতদিনের মধ্যে, মানে আমাদের ব্যবসায়ীরা কি করে বাজারজাত করে ফেলে কতদিনের মধ্যে? 1 থেকে 2 দিন, 2 থেকে 3 দিন, 3 থেকে 4 দিন, 5 থেকে 6 দিন। তাহলে এটা হচ্ছে কি হবে, দেখি তোমরা লিখো, অবশ্যই পারবে। হ্যাঁ সঞ্জনা, তুমি লিখেছো 2 থেকে 3 দিন। হ্যাঁ, গুড, 2 থেকে 3 দিন। এরপরে আরেকটা কুইজ দিচ্ছি, সেটি দেখো। দ্রুত ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয়? দ্রুত ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয়? দেখো, ফ্রিজিং, রেফ্রিজারেশন, আর একটা হচ্ছে ফরমালিন, চিনি ও লবণের দ্রবণ। দ্রুত ফল পাকাতে, হ্যাঁ 2 থেকে 3 দিন, ঠিক আছে। মিম, তোমার প্রত্যেকটা উত্তর ঠিক আছে। শান্তা ঠিক আছে, রিফা তারা তোমারটাও ঠিক আছে, উত্তর সঠিক দিয়েছ। হ্যাঁ ফরমালিন, ঠিক আছে, হয়েছে। তারপরে প্রশ্ন, আম দ্রুত, 4 নাম্বারটা, আম দ্রুত না পাকার জন্য গাছে কি স্প্রে করা হয়? আম দ্রুত না পাকার জন্য, হ্যাঁ কি কি? ফরমালিন, তারপর কি কালটার হরমোন, আর কি আছে অ্যাসিটিলিন, ইথানল, ক্রোমিয়াম। কোনটা? দেখি দ্রুত লিখো। কি হবে? আশা সিদ্দিকা, তোমারটাও সঠিক হয়েছে, ফরমালিন। হ্যাঁ, 4 নাম্বারটা লিখো। হ্যাঁ, কালটার হরমোন। হ্যাঁ, 4 নাম্বারটা লিখো। দ্রুত আম পাকার জন্য গাছে কি স্প্রে ব্যবহার করা হয়? আচ্ছা, এখন আমরা আরেকটা প্রশ্ন দেখি। হ্যাঁ, রিমি, রিদি, তোমারটা হয়েছে। সঞ্জনা, তোমারটা হয়েছে। হ্যাঁ, ফল পাকাতে কোন রাসায়নিক, 5 নাম্বারটা হচ্ছে ফল পাকাতে কোন রাসায়নিক পদার্থটি ব্যবহৃত হচ্ছে? পটাশিয়াম, তারপর হচ্ছে কি গলগণ্ড, কি সোডিয়াম সালফেট, নাইট্রিক অ্যাসিড, কোনটা? আচ্ছা আমরা দেখি কেমন, পটাশিয়াম কিনা, না। আচ্ছা, নাইট্রিক অ্যাসিড কিনা, তাও না। তাহলে কোনটা দেখি, সোডিয়াম ফসফেট হয় কিনা।
আচ্ছা, হ্যাঁ সোডিয়াম ফসফেট অলরেডি লিখেছো রিমি দিদি, তুমি লিখেছো সোডিয়াম ফসফেট। মিম তুমিও লিখেছো, হ্যাঁ ঠিক আছে। গ সোডিয়াম ফসফেট। ফল পাকাতে কোন রাসায়নিক পদার্থটি ব্যবহৃত হচ্ছে? আচ্ছা, এখন আমরা একটা টপিক দেখি কেমন, খুবই একদম খুবই দরকারি, সেটা আমরা এখন আবার মনোযোগ দিই কেমন। লেখা ক্লিয়ার হচ্ছে না মনি দাস? কি তুমি দেখতে পাচ্ছ না? তোমার ওখানে মনে হয় নেটের সমস্যা, আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ সবাই আনসার দিচ্ছে তো। যমুনা তুমি লিখো। আচ্ছা, এখন আমরা দেখি, এখন আরেকটা টপিকে যাব, সেটি হচ্ছে ধূমপান কি। হ্যাঁ, এটি একটি গাছ, এটা হচ্ছে তামাক গাছ। হ্যাঁ, তামাক গাছ, তামাক গাছ থেকে কি হয়, তামাক বা ধূমপান কি হয়, তো সিগারেট যেটাকে বলি সেটা তৈরি করা হয়। হ্যাঁ, তামাক গাছের পাতা শুকিয়ে কুচি কুচি করে কেটে বিশেষ কাগজে মুড়িয়ে সিগারেট বানানো হয়। এগুলোকে পুড়িয়ে তার ধোঁয়া সেবন করা হয়। সেবন করা মানে এগুলো মানে সেবন করা হয় আর কি, খাওয়া হয়, সেটাকে কি বলা হচ্ছে, ধূমপান। হ্যাঁ, ধোঁয়ার মতো করে খাওয়া হয়, সেটি হচ্ছে কি ধূমপান। এখন ধূমপান কিভাবে ক্ষতি করে আমরা দেখি। তামাক গাছের পাতা কি থাকে, তামাক থেকে নিকোটিন নামক পদার্থ বের হয়, তাই তো, যা মাদক দ্রব্য হিসাবে নার্ভকে যেমন সাময়িকভাবে ক্ষতি করে তেমনি নানাভাবে শরীরের ক্ষতি করে থাকে। ধূমপান করলে নিকোটিন ছাড়াও আরো কিছু বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করে। ধূমপান করলে নিকোটিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ শরীরের ভিতরে প্রবেশ করে। এছাড়াও আরো অনেকগুলো রাসায়নিক পদার্থ কি হয়, শরীরের ভিতরে প্রবেশ করে। ধূমপানের ধোঁয়ার উল্লেখযোগ্য বিষাক্ত গ্যাস এবং রাসায়নিক পদার্থ মাদক দ্রব্যের সংমিশ্রণে থাকে। এই পদার্থগুলো কিভাবে ক্ষতি করে দেখো। এই পদার্থগুলো রক্তের হিমোগ্লোবিনের অক্সিজেন পরিবহনের ক্ষমতা কমিয়ে দেয়। এছাড়া কতগুলো আঠালো ও কার্বোহাইড্রেট প্রভৃতি এতে থাকে, যা ফুসফুসে নানা ধরনের ব্যাধি এমনকি ক্যান্সার সৃষ্টি করে। তাহলে ধূমপান অনেক ক্ষতিকর, তাই না? আমরা এরপর দেখি ধূমপানের ক্ষতিকর দিক আর কি কি। দেখো, ধূমপান যদি কেউ গ্রহণ করে, আমাদের আশেপাশে যারা থাকবে তাদের অনেক ক্ষতি হচ্ছে, তোমরা তাদেরকে নিষেধ করবে, ঠিক আছে। এখানে দেখো, ধূমপায়ীদের থেকে কি, ধূমপায়ীরা অন্যদের থেকে বেশি রোগাক্রান্ত হয়। যারা ধূমপান করে তারা যারা ধূমপান করে না, অধূমপায়ীদের থেকেও অনেক বেশি কি হয়, রোগাক্রান্ত হয়ে থাকে। এরপর দেখো তোমরা এদের ফুসফুসটা দেখো, আমাদের ফুসফুসটা হচ্ছে এরকম হালকা পিঙ্ক কালার, ঠিক আছে, কিন্তু ধূমপান করলে কি হয়, এটি ফুসফুসটা কালো হয়ে যায়। হ্যাঁ, তখন সেখানে ক্যান্সারে হয়ে কালো হয়ে যায়। আর কি হয়, ঠোঁট আর মুখের মধ্যে সমস্যা হয়, এখানে ঠোঁট ও মুখের মধ্যে ঘা হয়ে থাকে। এছাড়া আর কি হয়ে থাকে, এখানে দেখো তোমরা মূত্রথলিতে কি হয়, ক্যান্সার হয়, হৃদরোগ, হৃদযন্ত্র এবং রক্ত